শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। দেশের গণমাধ্যমে যে বিষয়গুলো প্রতিনিয়তই দেখা যায় তার মধ্যে একটি অন্যতম বিষয় যেটি গত এক মাস ধরেই বা এক মাসের বেশি সময় ধরে আমরা গণমাধ্যমে দেখছি, সেটি হচ্ছে দেশের রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন, এবং সেই লাইন কিন্তু এখনও কমছে না। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে। এক ধরনের জ্বালানি সংকটই বলা যায় পাম্পগুলোর দিকে তাকালে। এটি বৈশ্বিক সংকট, সে ব্যাপারে নিঃসন্দেহে কোনো বিতর্ক নেই, কিন্তু তারপরও এই সংকটটি দেশেও চলছে। এটি কি সিন্ডিকেটের কিংবা কৃত্রিম কিনা সেই বিতর্কও আছে। পাশাপাশি হামের বিষয়টি নিয়েও বেশ আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা আছে। রাষ্ট্রীয় এবং জাতীয় যে দুর্যোগ বা সমস্যা আমরা বলি, সেই সব ক্রান্তিকালে জাতীয় সংসদ, যেখানে জাতির আশা আকাঙ্ক্ষার মূল কেন্দ্রবিন্দু, সেখানে সদস্যরা কি আলাপ করছেন? সংবিধানের সংশোধন না সংস্কার, সেই বিতর্কে আটকে আছে সংসদের অধিবেশনের প্রতিনিয়ত প্রতিটি দিন। সংসদে সচেতন মহলের প্রত্যাশা, জনসম্পৃক্ততার যে বিষয়গুলোর মধ্যে রয়েছে, জনগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, নিত্য নৈমিত্তিক জনগণের আশা আকাঙ্ক্ষাকে আঁচ করে, রুটি রুজিকে আঁচ করে, প্রয়োজনীয়তাকে আঁচ করে যেই বিষয়গুলো, সেইগুলোতে জনপ্রতিনিধিরা কতটা কথা বলছেন সে নিয়ে প্রশ্ন। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি জাতীয় সংকটে জাতীয় ঐক্য কোথায়। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব ফকির শওকত, রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর এ কে মতিনুর রহমান। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত জাকারিয়া হোসাইন। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। ইরানের প্রাচীন সভ্যতা চিরতরে নির্মূলের হুমকি ট্রাম্পের। বাংলাদেশ সময় বুধবার ভোর 6টায় শেষ হচ্ছে আলটিমেটাম। জীবন দিয়ে সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পেজেকেশিয়ানের। সম্ভবত কারিগরি কোনো ত্রুটির কারণে আমরা শিরোনামগুলো দেখাতে পারলাম না বা যেতে পারলাম না। আমরা মূল আলোচনায় যাব। দর্শক, প্রথমেই ফকির শওকত, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয়, আমরা দেখি বৃহত্তর জাতীয় সংকটে যা রাজনৈতিক দল যারা, তারা একই প্ল্যাটফর্মে থাকবে, মত পথের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে এই সংসদের কথা এজন্য বলা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের পর একটা ভিন্ন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো এবং জাতির অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে দলগুলোর মধ্যে, কিন্তু আলোচনায় কি আপনি সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পাচ্ছেন? প্রথমে আমি আজকে এটিএন বাংলার যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা আমাকে দাওয়াত করেছেন এই অনুষ্ঠানে কিছু বলার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করব। বিষয়টা সমসাময়িক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজে বলেছেন বা সবাই জানেন যে দেশে যে জ্বালানি সংকটটা চলছে, এটার জন্য বাংলাদেশের কোনো পলিসি এর জন্য বেসিক্যালি দায়ী না। এটা বিশ্বব্যাপী যেহেতু একটি যুদ্ধ, এবং এই যুদ্ধ এমন একটি জায়গায় যুদ্ধটা হচ্ছে যে এটি জ্বালানির যে প্রাণকেন্দ্র মধ্যপ্রাচ্য, যুদ্ধটা আরেকটা যুদ্ধ কিন্তু এখনও চলমান, যেটা রাশিয়া এবং ইউক্রেন। এই যুদ্ধের ইফেক্টটা কিন্তু আমাদের অঞ্চলে এভাবে পড়ে নাই। অথচ হরমুজ প্রণালী দিয়ে যে পারস্য উপসাগর, তার পাশের যে দেশগুলো অত বড় শক্তিশালী কোনো দেশ না হলে তারা তেল সমৃদ্ধ এবং গ্যাস সমৃদ্ধ দেশ। সে কারণেই এই যুদ্ধটা ওখানে হওয়ার কারণেই কিন্তু সারা পৃথিবীতে আজকে জ্বালানি সংকট। তা বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশ, যেখানে জ্বালানির চাহিদা তুলনামূলকভাবে অন্য দেশের তুলনায় কম, তারপরেও আমাদের এই চাহিদা মেটাতে যে একটু হিমশিম খেতে হচ্ছে। এটা মানতেই হবে যে গভর্নমেন্টে আসছে তার বয়স খুবই কম,
এটা এটা আমাদের মানতেই হবে। এবং অতীতে যে ঘটনাগুলো ঘটছে, গত 1 বছর 8 মাস ধরে একটি গভর্নমেন্ট ছিল, তার আগে যে গভর্নমেন্টটা ছিল সেই গভর্নমেন্টকে তাকে যেহেতু তার জনসম্পৃক্ততা প্রশ্নের মধ্যে পড়ে, জনগণ তাকে যে হটাতে যায়, তাতে দেশের অনেক বেশ ক্ষয়ক্ষতি, অর্থনৈতিকভাবে দেশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। এবং মাঝখানে যে গভর্নমেন্ট ছিল, যেহেতু গভর্নমেন্টটা ওইভাবে কোনো রাজনৈতিক দল দ্বারা পরিচালিত না, সেই কারণে জনগণের চাহিদা কি, ওই গভর্নমেন্টের সেই জিনিসটার বোঝার ক্ষেত্রে ওই গভর্নমেন্টের কিছু সীমাবদ্ধতা ছিল। এটা স্বীকার করে নিতেই হবে যে সে কারণেই এই সামনে কোন ধরনের সংকট হতে পারে, যেমন আপনি হামের কথা উল্লেখ করেছেন, এবং হামের টিকার ব্যাপারে এখন পত্রপত্রিকায় যেটা দেখা যায় যে গত সরকারের নিষ্ক্রিয়তা অথবা অদূরদর্শিতার কারণে আজকে কিন্তু হামের সমস্যা দেখা গেছে। এখন যে গভর্নমেন্টটা বর্তমানে আছে, তারা জ্বালানিটা অ্যাজ ইট ইজ যেটা ছিল সেই জ্বালানি দিয়ে সংকট মোকাবিলা করতে যাচ্ছে। আবার এটাও বলতে হবে যে এই সরকার যেহেতু দীর্ঘদিন যাবৎ তারাও কোনো ক্ষমতায় ছিল না, ক্ষমতায় না থাকার কারণে এক ধরনের অভিজ্ঞতার অভাবও থাকতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি জানি না যে আমাদের যে আমলাতন্ত্র আছে, যারা সবসময় ক্ষমতায় থাকে, তারা সরকারকে কোন ধরনের সহযোগিতা পরামর্শ দিচ্ছে। যদি সঠিক পরামর্শ না দিয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো, বা যদি তাদের কোনো ঘাটতি হয়ে থাকে, তাহলে সরকারের চেয়ে আমি এই ক্ষেত্রে আমলাতন্ত্রকে বেশি মনে করবো যে তারা তাদের যে দায়িত্ব তারা সঠিকভাবে মনে হয় পালন করতে পারছেন না। আর আমাদের দেশে কতগুলো সেক্টরে কোনো নীতিমালা এখনও ঠিকমতো গড়ে ওঠে নাই। আমরা কোন ধরনের পরিবহন ব্যবস্থায় যাব, আমরা আমাদের শহরগুলোতে কোন ধরনের না কী বলে পরিবহন বা যানবাহন পরিচালনা করব, এই ব্যাপারে আমাদের কোনো নীতিমালা এখনও সেভাবে গড়ে ওঠে নাই। আপনারা জানেন যে পৃথিবীর বড় বড় দেশগুলোতে এমন অনেক শহর আছে যেখানে সাইকেলে সারা শহরের মানুষ সাইকেল ব্যবহার করে। আমাদের ঢাকা শহরে যদি আমরা এই জ্বালানি সংকটে যদি মোটর সাইকেল বা অন্য কিছুর বিকল্প হিসেবে সাইকেল ব্যবহার করতে পারতাম, তাহলে কিন্তু আমরা এই পরিস্থিতিকে একভাবে মোকাবেলা করতে পারতাম। কিন্তু সেই ধরনের কোনো ব্যবস্থা আমাদের কোনো নগরে বা কোনো অঞ্চলে এখনও গড়ে ওঠেনি। আমি মনে করি যে এই ধরনের সংকটে কিছু সিদ্ধান্ত আমাদের এরকম নেওয়া উচিত, যাতে আমরা জ্বালানির সংকট যদি দেখা দেয় বিকল্পভাবেও আমাদের কাজ চালাতে পারি। আর সংসদের যে কথাটা আসছে, সংসদ গত 15 বা 17 বছর যাবৎ বাংলাদেশে বেসিক্যালি পার্লামেন্টারি গণতন্ত্র অফিসিয়ালি ছিল, কিন্তু এটা ছিল এক ব্যক্তি বা এক দলের একটি শাসন। তো সেই অর্থে সংসদের যে ধারাবাহিকতা, সংসদে যেভাবে বিরোধী দল ভূমিকা পালন করে, গত 17-18 বছরে এই ধরনের কোনো ভূমিকা বাংলাদেশের সংসদে আমরা দেখি নাই। তার আগে যে কতগুলো সংসদ গেছে, সেখানে কিছুটা গণতন্ত্রের চর্চা হয়েছে। আর আজকে যে সংসদ আসছে, এটা মানতেই হবে যে সত্যিকার অর্থে জাতির যে সঠিক প্রতিনিধিত্ব, যদি এটা আমরা যদি এমন একটি ব্যবস্থায় যেতে পারতাম যে যে সমস্ত রাজনৈতিক শক্তিগুলো আছে, সমস্ত রাজনৈতিক শক্তিগুলোই যদি এই পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব থাকতো, তাহলে আমার মনে হয় যে পার্লামেন্টটা আরও কার্যকর হতে পারত। এখন এটা মানতেই হবে যে জুলাই অভ্যুত্থানের পরে যে গভর্নমেন্টটা আসছে, যে পার্লামেন্টটা আসছে, সেই পার্লামেন্টে অভ্যুত্থানের বিজয়ী শক্তি সেই পার্লামেন্টের দুটি অংশে বসছে। এদেরকে আমরা যদি ধরে নেই যে এরা পরস্পর বিরোধী, আসলে বিষয়টা ওটাও সেরকম নয়। যারা সরকারি দলে আছে এবং যারা বিরোধী দলে আছে, দুটোকে আমাকে বলতে হবে যে তারা একটি বিশেষ ধারার বা বিশেষ একটি পক্ষের। এখানে ওই অর্থে কিন্তু পার্লামেন্টে যে অর্থে বিরোধী দল, সেই অর্থে বিরোধী কোনো রাজনৈতিক শক্তি কিন্তু এখনো পার্লামেন্টে আমরা দেখতে পাচ্ছি না। তবে বিরোধিতার তো কমতি দেখা যাচ্ছে না, বিভিন্ন ইস্যুতে তো বিরোধিতা চলতেছে, কিন্তু ওয়াকআউট হচ্ছে। এটা পার্লামেন্টের গণতন্ত্রের একটা সৌন্দর্য, ওয়াকআউট হওয়া, বিরোধিতা করা। কিন্তু যেসব বিষয় নিয়ে ওয়াকআউট হচ্ছে, এইসব বিষয়গুলো কিন্তু আমাদের যে সংকটগুলো এখন আছে, এইসব বিষয় নিয়ে কিন্তু কোনো ওয়াকআউট হচ্ছে না। এখন এটা ঠিক যে আমাদের যে সংবিধান,
এখন বিদ্যমান আছে, এই সংবিধানের মূল ভিত্তি আছে 1971 সালে যুদ্ধের ভিতর দিয়ে যে সংবিধান প্রণীত ছিল 1972 সালে, সেই সংবিধানের ভিত্তিতে আজকে সংবিধান আছে। এখন যারা এই সংবিধানকে জুলাই অভ্যুত্থানের পরে পাল্টাতে চান, আর যারা এখন সরকারি বেঞ্চে আছেন, তারা এই ব্যাপারে যে আলোচনাগুলো করতেছেন, সেই আলোচনাগুলো আমার কাছে অনেক ক্ষেত্রেই খুব মানে ম্যাচিউর কোনো আলোচনা আমার কাছে অনেক সময় মনে হচ্ছে। যেখানে ম্যাচুরিটির অনেক অভাব আছে। পার্লামেন্টারি গণতন্ত্রের যে ধারা, সেই ধারায় একটা পার্লামেন্ট যখন চলে, তার যে ম্যাচুরিটি, আমি কিন্তু পার্লামেন্টের সদস্যদের অনেকের ভিতরে সেই ম্যাচুরিটির অভাব লক্ষ্য করছি। হ্যাঁ, আমি আসবো আবারও আপনার কাছে। এই পার্লামেন্টে অনেকে নবীন সদস্য, সুতরাং সেটিরও একটি বিষয় থাকতে পারে। এরপরে রাজনৈতিক দলগুলোর কথা যেটি বললেন, সেটির একটা ব্যাপার থাকতে পারে। কিন্তু আলোচনা যা হচ্ছে তার মধ্যে বাদানুবাদ আছে, যুক্তি পাল্টা যুক্তি আছে, বিরোধ আছে। কিন্তু আলোচনার বিষয়বস্তু নিয়ে হয়তো প্রশ্ন উঠতে পারে যে কোন বিষয়ে, কতটা জনগুরুত্বপূর্ণ বিষয়ে, দৈনন্দিন জীবনে মানুষের একেবারে প্রয়োজনের সাথে যেগুলো সম্পৃক্ত, সেই সব বিষয়গুলোতে কতটা আলাপ হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। নিঃসন্দেহে আপনি যে প্রশ্ন তুলেছেন, আমরা একটু শুনে আসি সে বিষয়ে। আমাদের সাথে রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত জাকারিয়া হোসেন, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। জাকারিয়া হোসেন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি আলোচনা শুনছিলেন, যেটি ফকির শওকত আমাদের সিনিয়র সাংবাদিক বলছিলেন। আপনার কাছে কি মনে হয় জনগণের আশা আকাঙ্ক্ষার এবং নিত্যদিনের যে প্রয়োজনীয়তা বা যে সমস্যা, সেই সব বিষয়গুলো নিয়ে কতটা আলাপ আলোচনা হচ্ছে? বিশেষ করে জাতীয় যে সংকটগুলোর কথা বলছি, জ্বালানি তেলের সংকট কিংবা হামের ব্যাপারটি, এইসব বিষয়গুলো নিয়ে যতটা না আলোচনা হচ্ছে, তার চেয়ে অনেক বেশি যখন সংবিধানের সংশোধন কিংবা সংস্কার বিতর্ক হয়, বিষয়টিকে কিভাবে দেখেন? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমিনুল মজলিস ভাই, আপনাকে ধন্যবাদ। এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের বিজ্ঞ আলোচক যারা রয়েছেন স্টুডিওতে, তাদের সহ আপনার শ্রোতা দর্শক সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের বর্তমান প্রেক্ষাপটে আপনি যে বিষয়টা রেখেছেন, জাতীয় সংকটে জাতীয় ঐক্য, খুবই মানে পার্টিনেন্ট, এবং এটাই প্রত্যাশা ছিল জনগণের। এই বৈশ্বিক যে একটা ইরান এবং ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ অবস্থা চলছে, তার কারণে কিন্তু একটা বড় ধরনের বৈশ্বিক এটা ডিজাস্টার বলা যাবে এটাকে। এটা শুধু একটা দেশের জন্য বা গুটি কয়েক দেশের জন্য নয়। এই যুদ্ধ কিন্তু সমস্ত কন্টিনেন্ট, সব মহাদেশকে, সমস্ত দেশকে কিন্তু ইতিমধ্যে এফেক্টেড করেছে। ইতিমধ্যে এফেক্টেড হয়ে গেছে সব দেশগুলো। বাংলাদেশও তার একটি অংশ। আজকে যে জ্বালানি সংকট, এটা তো এই যুদ্ধের কারণেই। যুদ্ধ যদি না হতো তাহলে কিন্তু এই জ্বালানি সংকটে পড়তে হতো না। এখন দেখেন, আমি কিছুক্ষণ আগে বাইরে থেকে আসছি, মহাখালী গেট থেকে শুরু হয়েছে, তারও রেল ক্রসিং থেকে শুরু হয়েছে, সেখান থেকে লম্বা দীর্ঘ লাইন, বৃষ্টির মধ্যে হাজার হাজার মোটরসাইকেল গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে, লোকজন ভিজে যাচ্ছে। এই অবস্থা বিজয় সরণি পর্যন্ত। তো এটা সব 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 পেট্রোল পাম্পে, কিন্তু আপনার এদিকে যদি ধানমন্ডি, সোনার বাংলার এখানে আসেন, লালমাটিয়া, এখানেও একই অবস্থা। তো এই সমস্যা তো যুদ্ধের কারণেই সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যেটা সবচেয়ে দেশের মানুষের দুর্ভাগ্য, দেশের দুর্ভাগ্য, সেটা হচ্ছে যে আমরা একটা ফেসিস্ট গভর্নমেন্টের দীর্ঘ 15টা বছরের সেই জুলুম, নির্যাতন এবং অন্ধকার যুগ থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। 15টা মাস একটা অন্তর্বর্তীকালী সরকার থাকার পরে একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনের জনগণের সবাই প্রত্যাশিত ছিল। সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার গঠন হয়েছে। সেই সরকারটা ক্ষমতায় এসে এখন যে বিষয়টা আপনি এখানে নিয়ে আসছেন, সেটাই কিন্তু বৈশ্বিক এবং রিজিওনাল এবং দেশের যে পরিস্থিতি, সেখানে কিন্তু এইটাই সবচেয়ে প্রত্যাশিত ছিল, যে এই সরকার পাওয়ার পরেও, এই আপনার গণতন্ত্র পাওয়ার পরেও, এই সংসদ পাওয়ার পরেও এখানে একটা ঐক্য তৈরি হবে, এবং ঐক্যে এই বৈশ্বিক যে একটা বিপদ ঘনীভূত হচ্ছে এবং যেটা আমাদের দিকে ধেয়ে আসছে, সেটাকে মোকাবেলা করার জন্য সরকার এবং বিরোধী দল একটা ঐক্যমত্য সৃষ্টি করবে, একটা জাতীয় ঐক্য তৈরি হবে,
এবং সবাই মিলে সব পেশার সমস্ত লেয়ারের লোকজন সবাই মিলে আমরা এইটাকে মোকাবেলা করব, এটা ছিল প্রত্যাশিত। রাইট। কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা এমন একটা জাতি বা এমন একটা দেশে আমরা জন্মগ্রহণ করেছি যে দেশের লিডার সবসময় অযোগ্য লিডার আমরা পেয়েছি। স্বাধীনতার পর থেকেই আমরা কোনো যোগ্য লিডার পাইনি। আপনি দেখেন সিঙ্গাপুরের আজকে সবাই উদাহরণ দিচ্ছে, সিঙ্গাপুরের লি কুয়ান ইউ, সে মাত্র 17 বছর ছিলেন, 17 বছর একটা দেশকে কোথায় নিয়ে গেছে? তার একমাত্র কারণ হচ্ছে সে সৎ ছিলেন, সৎ এবং সততার সাথে, তার কোনো লোভ ছিল না, তার নৈতিকতা ছিল, এবং তার আশেপাশে আমাদের দেশের মতো এরকম মোসাহেবি লোকজন ছিল না, এরকম অজ্ঞ এবং এরকম দলকানা লোক সে হয়তো পায়নি। এটা হচ্ছে সিঙ্গাপুরের মানুষের সৌভাগ্য আমি বলবো, অথবা পেলেও সে কোনো পাত্তা দেয় নাই, তার লিডারশিপের কারণে এরা তার আশেপাশে ঘিসতে পারে নাই। আমাদের দেশের এটাই হচ্ছে দুর্ভাগ্য। আপনি দেখেন 71-এর পরে শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় আসছে, একদল চাটুকার তার আশেপাশে তৈরি হয়েছিল, এবং ওই চাটুকার যদি শেখ মুজিব তখন বলতো আজকে দিন, দুপুরের বেলা যদি বলতো আজকে রাত, অমাবস্যার রাত, তাহলে বলতো ইয়েস ইয়েস স্যার, ইয়েস, আজকে তো এখন অমাবস্যা স্যার, কিছুই দেখা যাচ্ছে না। এই চাটুকার তৈরি করেছিল। আবার এই গভর্নমেন্ট তৈরি হয়েছে মাস দেড় হয়েছে না, দুইয়ের মতো হয়েছে, আবার এখানে একটা মোসাহেবি তৈরি হয়েছে, এখানে একটা চাটুকার তৈরি হয়েছে, এরকম একটা চাটুকার যে 7-8 মাস ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনে ওখানে আলোচনা করে দিনের পর দিন জাতীয় কষ্টার্জিত টাকা ব্যয় করে ওখানে আলোচনা করে তারা ঐক্যমত্যে আসছে। নির্বাচনের পরে ক্ষমতা যাওয়ার পরে সে উল্টে দিল, সব ভুলে গেল, সবকিছু 180 ডিগ্রি উল্টেই গেল সবকিছু। এরা আসছে কোত্থেকে? এরা কি এরা কি কোনো শিক্ষা পেয়েছে? 5ই আগস্ট 2024 সালের এই যে হাসিনার মতো দানবকে এই দেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, সে দানব টিকতে পারে নাই। যে দানবের সাথে আধিপত্যবাদী শক্তি ছিল তাদেরকে তৈরি করেছে, এবং এই শক্তিটা ছিল, সেই শক্তিটা পর্যন্ত তাকে টিকাই রাখতে পারে নাই। সেখানে এই আসার পরে 2 মাস হতে পারলো না, দেশ হতে পারলো না, দেশ কিছু ভুলে গেল, কোনো শিক্ষাই নাই। 31 পয়েন্ট বিএনপির যে 31 পয়েন্ট দিয়েছে ম্যানিফেস্টো নির্বাচনের আগে, সব ম্যানিফেস্টো তো এই জুলাই আন্দোলনের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল। 31 পয়েন্ট, 31 দফা, আপনি দেখেন প্রত্যেকটা দফা এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল। এবং সেখানে কনস্টিটিউশনাল এন্ড পলিটিক্যাল রিফর্মের ফার্স্ট পয়েন্ট ছিল যে তারা একটা দে উইল ফর্ম এ কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন, সেটা ছিল। আর আজকে আপনি বলেন গণভোটকে অস্বীকার করছেন। আপনি এখন আপনার চেষ্টার পোস্টার হয়ে গেছে, মনে হয় জানেন আপনার এদেশের মা বাবা সবকিছু হয়ে গেছেন। আপনি মাত্র কয়েকটা মাস, বছর 2 বছর হয়নি, আপনার শিক্ষাটা কাজে আসলো না, আপনি এখানে এসে আপনার চেষ্টার পোস্টারে মনে করছেন এ দেশের আপনি হত্যাকর্তা, আপনি দেশের মালিক, আপনি এই দেশকে যা খুশি তাই করবেন। মিস্টার সালাউদ্দিন এই সাহস কোত্থেকে পায়? আমরা আসবো আবার আপনার কাছে। আমরা মনে করি সার্বিকভাবে এই আলোচনা করতে হবে, কারো ব্যক্তিগত আক্রমণের চেয়ে আমার মনে হয় আলোচনাটি সার্বিকভাবে করলে আমার জন্য আরো ভালো হয়। কর্নেল জাকারিয়া, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু শুনে আসি। ডক্টর এ কে মতিনুর রহমান রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর এ কে মতিনুর রহমান, শুনছিলেন আপনি? নির্দিষ্ট কোনো প্রশ্ন নেই, যে বিষয়বস্তু তার আলোকে দুজন সম্মানিত আলোচক আলোচনা করেছেন। আপনার বক্তব্য। আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে সম্মানিত দুজন সহ-আলোচক তাদেরকে ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকেও সালাম এবং শুভেচ্ছা, এবং এটিএন বাংলার কলাকুশলী সবাইকে শুভেচ্ছা। আমি কর্নেল জাকারিয়া সাহেবের বক্তব্যের শেষ অংশ থেকে আমার বক্তব্যটা একটু শুরু করি। কর্নেল জাকারিয়া সাহেবের বক্তব্যের যে মাত্রাটা, আমার কাছে মনে হচ্ছে উনি একটু এক্সাইটেড হয়েছেন। হয়েছেন এই দৃষ্টিকোণ থেকে যে সালাউদ্দিন সাহেবের প্রসঙ্গটা নিয়ে আসছেন, সরকার জুলাই সনদ বা এই যে গণভোটের বিষয়টা নিয়ে আসছেন। জুলাই সনদ বলেননি, আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। বিএনপির 31 দফার কথা নিয়ে আসছেন। আসলে আপনি যে সাবজেক্টটা নির্ধারণ করেন, জাতীয় ঐক্য এবং জাতীয় সংকটে জাতীয় ঐক্য, আমি যতটুকু বুঝি আর কি আমার ক্ষুদ্র জ্ঞানে, জাতীয় ঐক্যমত কমিশনে 133টি বিষয় কিন্তু
আলোচনা হয়েছে এবং সেখানে আপনার 98টি বিষয়ে কিন্তু সবাই ঐক্যমত পোষণ করেছেন। তাহলে বাকি থাকলে 35টির ভিতরে 16টির বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছেন। নোট অফ ডিসেন্ট মানে ব্যাখ্যা প্রয়োজন আছে, কেন এটা কি এক্সেট্রা। জামাতেরও এখানে নোট অফ ডিসেন্ট আছে। আর তাহলে 35-এর মধ্যে 16টি বাদ গেলে যে বাকি থাকে বিশেষ করে 4টি বিষয়ে, এই 4টি ইস্যুতে সেখানে আমি যতটুকু দেখেছি 4টি ইস্যুতে হচ্ছে আপনার আমাদের যে বিচারালয়, বিচার বিভাগ, সেই বিচার বিভাগের স্বাধীনতা, অ্যাপয়েন্টমেন্ট, বিচারকদের যে নৈতিকতা স্খলন এক্সেট্রা এক্সেট্রা। কোশ্চিন হচ্ছে যে যে জিনিসটি নিয়ে এই পার্লামেন্টে আপনি ঘুরে ফিরে যে বিতর্কটা তৈরি হচ্ছে, সেখানে আপনি দেখবেন যে একটি হচ্ছে জুলাই সনদ আর একটি হচ্ছে সংবিধান সংস্কার। প্রশ্ন হচ্ছে যে উনি যেটা বলছেন যে একটা দল ক্ষমতায় এসেছে, এই দলটা ক্ষমতায় এসেছে, ওনারা বলে না যে আমরা ক্ষমতায় এসেছি, ওনারা বলে যে দায়িত্ব গ্রহণ করেছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রতিনিয়ত যে কথাটা শুনেছি, ক্ষমতার কথাটা তার উল্লেখ করে না। কোশ্চেনটা হচ্ছে বিএনপি নির্বাচনে একটা ইশতেহার দিয়েছে এবং ইশতেহারে কিন্তু জাতীয় এই যে জুলাই সনদে যে কথাগুলো তারা উল্লেখ করেছে, এই কথাগুলো কিন্তু তারা আপনার ইশতেহারে উল্লেখ করেছে এবং একই সাথে দুটাকে কম্পেয়ার করা হচ্ছে, একটা 31 দফা আর একটা হচ্ছে জাতীয় জুলাই সনদের ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে তারা দ্বিমত পোষণ করেছেন। আপনি সব বিষয়ে আমি একমত হব বা আপনি একমত হবেন আমার বিশেষ তাও না, এটা তো স্বাভাবিক। বিষয়টি দাঁড়িয়েছে যে আপনি দেখবেন যে নির্বাচনে যে গণভোটটা, কারণ প্রথম কথা হচ্ছে জনগণের যে অভিপ্রায় আকাঙ্ক্ষা জুলাই গণঅভ্যুত্থানের, এটা নিয়ে তো কোনো ডিবেট নাই, কোনো ডিবেট থাকা উচিত না। আমি আমার অবস্থানটা স্পষ্ট করি। আমি জুলাই গণঅভ্যুত্থানের একজন ক্ষুদ্র কর্মী বা অংশী হিসেবে আমি মনে করি যে সকল রাজনৈতিক দল এবং বিশেষ করে বিএনপি তার পার্লামেন্টে বারবার কিন্তু উল্লেখ করেছে জুলাইয়ের সনদের প্রত্যেকটি বিষয়ে তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। কোশ্চেনটা আছে প্রক্রিয়াগত কারণে। এখন যে ডিবেটটা হয়েছে, এই ডিবেটটা যদি আপনি খুব গভীরভাবে চিন্তা করেন, এটি ডিবেটটা তৈরি হচ্ছে মূলত জাতীয় স্বার্থ, জাতীয় এই যে সংকট, এটি নিরসনের চাইতে দলীয় স্বার্থ এবং গোষ্ঠীর স্বার্থ। আমি দলীয় স্বার্থ গোষ্ঠীর স্বার্থ কেন বলছি, কারণ এই যে গণভোটের যে বিষয়টি আপনি দেখবেন, সেখানে আপনি জানেন যে যখন জুলাই সনদটা স্বাক্ষর করা হয়, তখন এই যে নোট অফ ডিসেন্টের যে অংশগুলো ছিল, সেগুলো কিন্তু ওখানে কিন্তু হাইড করে রাখা হয়েছিল। তাহলে আপনি আমার যে মতামত, আমার যে অভিব্যক্তি, সেটি আপনি প্রকাশ করার সুযোগ দেবেন না। আপনি আমার সাথে দ্বিমত করতে পারেন, কিন্তু সেটা তো জনগণের কাছে প্রকাশ করতে হবে যে আমি কোন কোন বিষয়ে দ্বিমত করেছি বা আপনি কোন কোন বিষয়ে দ্বিমত। এটা তো অন্তর্বর্তীকালীন সরকার এই সংকটটা তৈরি করে দিয়েছে। আমি স্পষ্টতই বলতে চাই, এই সংকটটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করে দিয়েছে। শুধু একটা না, আরও অনেকগুলো ইস্যু আমি নিয়ে আসছি। তারপরে দেখেন সেক্ষেত্রে জাকারিয়া সাহেব যেটা বললেন, সালাউদ্দিন সাহেবের কথা, দেখুন ব্যক্তিগতভাবে আক্রমণটা এটি পার্লামেন্টে আমরা দেখেছি। যেটি শওকত সাহেব বলেছেন যে আপনার ম্যাচুরিটির অভাব, তাই না? এই কথাটি বলেছেন যে বিরোধী দল এবং সরকারি দল একই জিনিস। আমি এটা ব্যক্তিগত মনে করি না। আমি মনে করি বিরোধী দল এবং সরকারি দল যদি একই হয়, তাহলে তো শেখ হাসিনার জাতীয় পার্টির ডোমেস্টিক বিরোধী দল আর শেখ হাসিনা একই হলো। বিষয়টি মোটেও এরকম নয়। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারিদের এবং বিরোধী দল তারা প্রাণান্তপর চেষ্টা করেছেন যে জনগণের কাছে তাদের মেসেজ পৌঁছানোর জন্য এবং জনগণের ম্যান্ডেট আদায় করার জন্য, এবং একটা দল সফল হয়েছে, সরকার গঠন করতে পেরেছে, একটা পারে নাই। আমি এটা ডিটেলস আলোচনায় গেলাম না। আরেকটু কথা জাকারিয়া সাহেব বলেছেন যেটা আমার কাছে আপত্তিকর মনে হয়েছে, সেটি হচ্ছে স্বাধীনতার পরে আসলে বাংলাদেশে কোনো যোগ্য নেতৃত্ব তৈরি হয় নাই। যদি যোগ্য নেতৃত্ব তৈরি না হবে, তাহলে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 26শে মার্চ 25শে মার্চের যে আক্রমণ, উনি যখন উই রিভোল্ট বলেছেন এবং তার স্বাধীনতার ঘোষণা, এটি কি যোগ্য নেতৃত্বের দৃষ্টান্ত নয়? তার মানে দেশ স্বাধীন হয় নাই। 1971 সালে মুক্তিযুদ্ধ স্বাধীন হয় নাই। এই স্বাধীনতা কেন যেন কারো কারোর কাছে অনেক বেশি জ্বালাময় মনে হয়, মানে অনেকে এই জিনিসটা আসলে খুব বেশি ভালো মতো নিতে চান না, এবং তাদের ক্ষেত্রে এই কথা একটু বেশি আসে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে যোগ্য নেতৃত্ব আপনি সামগ্রিকভাবে বলতে পারেন যে পার্লামেন্টে বা পলিটিক্যাল পার্টিতে যোগ্য নেতৃত্ব সংকট রয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু যোগ্য নেতৃত্ব 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বা পরবর্তীতে বাংলাদেশকে লিড করে নাই, এটি যদি আমি ঢালাওভাবে বলি, তাহলে আমি মনে করব যে এই কথাটি আসলে অমূলক। এটা আসলে খুব বেশি মূলক বলে আমার কাছে মনে হয় না। আরেকটি জিনিস বলছে 180 ডিগ্রি
উল্টে গেছে। যে কথাটা আমি আলোচনা নিয়ে আসছি, মোটেও 180 ডিগ্রি কখনোই আমার মনে হয়নি, আমার কাছে মনে হয়নি একজন দর্শক হিসেবে। আমি পার্লামেন্টের সেশনগুলো দেখার চেষ্টা করেছি এবং সেখানে অপোজিশন এবং রুলিং পার্টির বক্তব্যগুলো আমি শোনার চেষ্টা করেছি। আমি মনে করি পার্লামেন্ট যে আজকে ভাইব্রেন্ট হচ্ছে এবং অপোজিশনও যে একটা স্ট্রং রোল প্লে করছে এবং কখনো কখনো ওয়ার্কআউট করছে, এটাও কিন্তু একটা পার্লামেন্টের ডেমোক্রেসির একটি প্রসিডিউরের মধ্যে পড়ে। এবং একই সাথে এই আলোচনার মধ্য দিয়ে আরেকটি জিনিস আপনি দেখবেন যে সংসদীয় কমিটি গঠনের একটা প্রস্তাব আসছে, অর্থাৎ আমরা এই যেটা আমি বললাম 16টি বা পরবর্তী যে 15টি, যাতে এটি আলোচনার মধ্য দিয়ে একটা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়, গভর্নমেন্ট সরকারের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে এবং সেখানে অপোজিশন থেকে বলা হয়েছে যে 50-50, তার মানে আপনি 3 কোটি টাকা ইনভেস্ট করে যে প্রফিটটা চান আর আরেকজন 70 লক্ষ টাকা ইনভেস্ট করে একই প্রফিট চাই। তো এটা তো পৃথিবীর ইতিহাস কোথাও নাই। আপনি তো এটা তো বৈষম্য, কারণ আপনি এটা তো রেশিও কখনই হতে পারে না, কারণ পৃথিবীর এরকম কোনো এক্সাম্পল আছে? এক্সাম্পল নাই। তো সুতরাং এই যে দৃষ্টিভঙ্গিটা, আপনি যদি জাতীয় সংকট, যেটি আপনি বলেছেন জাতীয় সংকট, আপনি জাতীয় জুলাই সনদ এবং সংবিধান সংস্কার, এই সংকটগুলো পার্লামেন্টের সমাধান হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু পাশাপাশি জাতীয় সংকটে বর্তমান যে বৈশ্বিক সংকটের মধ্য দিয়ে জাতীয় সংকটে আমরা উপনীত হচ্ছি, এই সংকটগুলোতে পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত। কেন একটা পয়েন্ট বলি। দেখুন, গত 17 মাস বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট হয় নাই, এটা আপনি জানেন। এবং মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে রেমিটেন্স মানে এটাও অনেক কমে আসছে। ইনভেস্টমেন্ট যেমন নাই, রেমিটেন্সের বিষয়টা নেই। পাশাপাশি আপনি দেখবেন যে বাংলাদেশের যে অর্থনৈতিক যে দুরবস্থা, যেটা বিগত 17 বছর করে গেছে, সেরকম একটি বড় সংকটময় মুহূর্ত কিন্তু বাংলাদেশ অতিবাহিত করছে এবং গভর্নমেন্টকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা গভর্নমেন্টকে যেরকম করতে হবে, যেহেতু গভর্নমেন্টে আছে তার দায়িত্ব বেশি, পাশাপাশি অপোজিশন যারা আছে তাদেরও দায়িত্ব আছে। এই কারণে জনগণ তো আপনাকেও ভোট দিয়ে পাঠিয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি গভর্নমেন্টকে অবশ্যই আপনি ক্রিকেট সমালোচনা করবেন, ডেফিনেটলি গভর্নমেন্টের সমালোচনার প্রসঙ্গ থাকলে অবশ্যই আমি একজন নাগরিক হিসেবে আপনি করবেন। কিন্তু এই সমালোচনাটা শুধুমাত্র যাতে আমরা সংকটগুলোকে তৈরি করার ক্ষেত্রে এই সমালোচনাটা জানা হয়, যার সংকট সমাধানের উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রেও এই বিষয়টি আসা উচিত। আপনি দেখবেন যে এই যে আমি দেখলাম যে প্রেস মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী তার মেয়েকে নিয়ে একটা সিনেমা হলে গেছে এবং এটি হচ্ছে আমার যেটা মনে হয় যে যাতে এই সিনেমা হলগুলো বা এই সংস্কৃতিটা যাতে জনগণের ভেতরে এক ধরনের ভাইব্রেন্টি তৈরি করে, সেটার একটা সিম্বলিক আমি যতটুকু বুঝেছি সেটি নিয়ে একটা ফটোকার্ড তৈরি হয়েছে এবং অনেক দেখবেন যে মানে কুৎসিত মন্তব্যগুলো করা হচ্ছে এবং একই সাথে আপনার ওই যে মমতাজের সাথে তুলনা করেছে আপনার আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি যেন শামা আবায়েদকে। কোশ্চিন হচ্ছে প্রেস স্বাধীন, আপনি সমালোচনা করবেন, কিন্তু ব্যক্তিগত চরিত্র হরণ করা তো আপনার প্রেসের স্বাধীনতা মিন করে না। আপনি ইংল্যান্ডের দিকে তাকান, আপনি অস্ট্রেলিয়ার দিকে তাকান, আপনি কানাডার দিকে তাকান, আপনি ভারতের দিকে তাকান, আপনি সিঙ্গাপুরের দিকে তাকান, তাদের যে এই যে আপনার সিকিউরিটি অ্যাক্ট বা এই যে সাইবার সিকিউরিটির যে আইনটি আছে, সেখানে আপনি এই জিনিসগুলো টলারেট করা হয় না। ইভেন 2025 সালে যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটি সংশোধিত আকারে প্রকাশ হয়েছে, সেখানে তো স্পষ্ট আপনি তো আমার ব্যক্তিগত চরিত্র হরণ করতে পারেন না, আপনি সমালোচনা করতে পারেন, ইউ হ্যাভ এ রাইট। কিন্তু আপনি দেখবেন যে একটি মহল মানে জাস্ট একটা ফটো কার্ড সোশ্যাল মিডিয়াতে, আমি মনে করি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যারা ইউজার, ধরেন এই যে 18 কোটি মানুষের জায়গায় যদি 15-16 কোটি হয়, সেখানে 60% আমি মনে করি তারা এই যে আপনার আই মিন সোশ্যাল মিডিয়া এবং গুগলের যে লিটারেসি, এই সম্পর্কে তো আমার ধারণাই নাই। কিন্তু আমি অনর্গলভাবে এই কথাগুলো বলে যাচ্ছি। জি, একটা বিরতি নিতে হবে, এরপরে আমরা এই আলোচনায় যুক্ত হব। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব ফকির শওকত, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এখানে বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন কর্নেল জাকারিয়া এবং ডক্টর এ কে মতিনুর রহমান। এই যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে একটি প্রশ্ন আসছে যে আসলে কি তারা সঠিক রোল প্লে করতে পারছে বা যেই রোল প্রত্যাশিত ছিল সেটি কতটা পালন করতে পারছে, আপনার কাছে কি মনে হয়? আমি এখনো হতাশার কিছু দেখি না আর কি। আমার কাছে পার্লামেন্ট বা রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকাই হতাশাজনক কোনো কিছু আমি দেখি না। যে বহুদিন পরেই আমরা একটি পার্লামেন্টারি গণতন্ত্র, যেটা অনেকটা বেশি প্রাণবন্ত আশা করতেছিলাম, হয়তো
অনেকের সে আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, কিন্তু পার্লামেন্ট কিন্তু তার জায়গায় আসার চেষ্টা করতেছে। আমরা কিন্তু যে দেখছি বিষয়বস্তুগুলোর কথা আমরা বলছি সেগুলো নিয়ে আলাপ হচ্ছে না কেন? জি জি যে বিষয়বস্তুগুলোর কথা আমরা বলছি এটা সেই সংকট নিয়ে আলাপ হচ্ছে না কেন? এটা ডক্টর মশিউর রহমান সাহেব ভালো কিছু প্রশ্নের জবাব, উনি যদি ওনার কাছে প্রশ্ন আকারে আসে নাই কিন্তু উনি বেশ কিছু জবাব দিয়েছেন যে কিছু বিষয়কে সামনে আনা হচ্ছে। আসলে এই 12 তারিখের যেটি নির্বাচন, এই নির্বাচনে গণভোট একটি বিষয় ছিল, কিন্তু পার্লামেন্ট নির্বাচনটাই ছিল প্রধান, যে কারা ক্ষমতায় যাবে, কাদের ক্ষমতায় পাঠানো হবে, এটি ছিল প্রধান। সেই ক্ষেত্রে জনগণ প্রায় ব্রুট মেজরিটি হিসেবে বিএনপি বা তার সাথে যারা ছিল তাদেরকে ক্ষমতায় পাঠাইছে। এখন বিএনপি এর আগে ক্ষমতায় ছিল, বিএনপি জিয়াউর রহমান যখন আসছেন তখন ক্ষমতায় ছিল, 91 সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় ছিল, 2000 সালে বিএনপি 2001 সালে বিএনপি জামাতকে নিয়ে ক্ষমতায় ছিল। 4 দলীয় এই কারণে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে কি না করবে কি করতে পারে এদেশের জনগণের কিন্তু একটি অভিজ্ঞতা আছে। আমার মনে হয় তাদের অতীত অভিজ্ঞতা এবং জিয়াউর রহমান, খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের উপরে 1/11-এর যে অত্যাচার, নিপীড়ন এবং তার পরিবারের উপরে যে নিপীড়ন, তারপরে তাকে দীর্ঘদিন বিদেশে থাকতে বাধ্য করা, সব কিছু মিলে এদেশের জনগণ কিন্তু একটু রায় দিছে। এই রায়টা হতে পারে যে জুলাই সনদের কিছু বিষয় আছে, জুলাই সনদটা আমি নিজে একটু উল্টানোর আমার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, তা আমি বিএনপির 31 দফাও আমি দেখার চেষ্টা করেছি। সেখানে জাতির সামনে অনেক নতুন যে দিক নির্দেশনা, কী করবে বিএনপি, এই ধরনের অনেক কিছু আছে। যেমন পার্লামেন্টের দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতা ভিতরে ভারসাম্য কথা বলা হয়েছে, তারপরে এরকম মৌলিক কিছু কথাবার্তা বলা হয়েছে। এইগুলো বেশ কিছু বিষয়, যেমন 70 অনুচ্ছেদ, এটি তো দীর্ঘদিন থেকে এবং আমাদের এই উপমহাদেশীয় গণতন্ত্রে বিশেষ করে বাংলাদেশের বাস্তবতায় কেউ কি আসলে সেইভাবে চিন্তা করতে পারতো কিনা যে 70 অনুচ্ছেদের মতো একটা জায়গায় যেখানে ফ্লোর ক্রসিং হয়ে যাবে, নিজ দলের সংসদ সদস্যরা বিরোধী ভূমিকা পালন করবে। এই কোশ্চেনটা, এই 70 অনুচ্ছেদ যে অনেক কথা, আমার এই জায়গায় পার্সোনাল একটু ওপিনিয়ন আছে যে যেটা আছে 70 অনুচ্ছেদে যে 1/3 সদস্য যদি একমত হয়ে যদি ফ্লোর ক্রস করে তাহলে সেটা তাদের সদস্যপদ যাবে না। তো এটাই অনেক অভিজ্ঞতার ভিতর দিয়েই এগুলো করা হয়েছে। কিন্তু আমি মনে করি যে আমাদের সংবিধানে যে 5ম সংশোধনী জিয়াউর রহমানের সময় করা হয়েছিল, যে পার্লামেন্টারি ব্যবস্থা এবং প্রেসিডেন্সিয়াল ব্যবস্থাটা সমন্বিত যে গঠনতন্ত্র আমাদের, এটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের জন্য এই গঠনতন্ত্রটা ছিল অনেকটাই সঠিক। হ্যাঁ, আমি মনে করি যে বিএনপির হাতে যেহেতু 2/3 মেজরিটি জাতি দিয়েছে, তা বিএনপিকে এখন ভাবা উচিত যে জিয়াউর রহমান যে রাজনীতিটা প্রতিষ্ঠা করে গেছেন সে পথে আমরা হাঁটতে পারি কিনা। আর সরকারের স্থিতিশীলতা এবং এই যে ফ্লোর ক্রসিংয়ের ভয় আছে, সরকারের স্থিতিশীলতার অভাব। কিন্তু যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থাকে তাহলে ফ্লোর ক্রসিংয়ে পার্লামেন্টের যদি কোনো ব্যত্যয় ঘটেও তাতেও কিন্তু সরকারের পতন ঘটার কোনো ভয় থাকে না, তাহলে সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ বহমান থাকে। আর এই জন্য আমি মনে করি যে বিএনপির হাতে যেহেতু এই সুযোগ আসছে, বিএনপি এই সুযোগকে কাজে লাগায়। বিএনপি নিজেই তো সংসদীয় গণতন্ত্র এনেছে। বিএনপি সংসদীয় গণতন্ত্র আনছে, বিএনপি বহুদলীয় গণতন্ত্র আনছে। সংশোধনীর ভেতর প্রেসিডেন্সিয়াল গণতন্ত্রে চলে যেতে আমি মনে করি যে জাতির স্বার্থে যেহেতু জিয়াউর রহমান এটা করে গেছিলেন, এইটা যে কোনোভাবে এরশাদ সাহেব এসে এটাকে ক্ষতিগ্রস্ত করছে। শেখ হাসিনার হাতে তো পার্লামেন্টারি গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ হাসিনা পার্লামেন্টারি গণতান্ত্রিক ব্যবস্থায় তিনি স্বৈরশাসক হয়ে উঠছেন। এটা তো হয়েছে। মানে আপনি বলছেন যে স্বৈরশাসক যদি কেউ হতে চায় তাহলে ফর্ম অফ গভর্নমেন্টে যা কোনো বিষয় না। তবে ব্যালেন্স, সরকার ক্ষমতার ব্যালেন্সের জন্য যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে।
আবার প্রেসিডেন্সিয়াল ফর্মও আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কর্নেল সাহেব একটি কথা বলছেন যে উনি সিঙ্গাপুরের উদাহরণ দিচ্ছেন, আমি এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই যে সিঙ্গাপুর একটি নগর রাষ্ট্র, অল্প কিছু মানুষের বসতি এবং সেটা একটি বন্দর কেন্দ্রিক একটি দেশ। সেখানে অল্প কিছু মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যেভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব, সেখানে যেমন আমেরিকান পুঁজি ইনভেস্ট হয়েছে, বিদেশিদের জন্য ওপেন করে দেওয়া গেছে। বাংলাদেশ 20 কোটি মানুষের একটি বাংলাদেশ, একটি কৃষি প্রধান দেশ, এখানে ভালো বন্দর ব্যবস্থাপনাও গড়ে উঠতে পারে নাই। এই দেশটাকে হঠাৎ করেই আমরা সিঙ্গাপুরের সাথে যদি তুলনা করতে যাই, তো এটা আমার মনে হয় সঠিক হয় না। মানে উদাহরণ হিসেবে অনেক সময় অনেক দেশের কথা আনি, কিন্তু বাংলাদেশের বাস্তবতা, তার উৎপাদন ব্যবস্থা, তার সম্পদ সব কিছুকে বিবেচনায় রেখে আমাদের কথা বলা উচিত। আমাদের তুলনা হতে পারে নেপাল, ভুটান, ইন্ডিয়া, পাকিস্তান, এই ধরনের দেশগুলোর যে বাস্তবতা, সেই বাস্তবতার সাথে আমরা আমাদের দেশের তুলনা করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কতটা ডেভেলপ করতে পারছি কি পারি নাই। তবে আমাদের দেশে যেটা সংকট হয়েছে সেটা হচ্ছে বারবার গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত। সেটা রাজনৈতিক শক্তির হাতেও যেমন হয়েছে, সেটা মিলিটারিদের হাতেও হয়েছে। তো এই যে যাদের ক্ষমতার লিপ্সা, আর একটা বিষয় আছে যে এখানে বহিঃশক্তির একটি অদৃশ্য হস্তক্ষেপ আমাদের গণতন্ত্রের বারবার হস্তক্ষেপ করে। সে কারণেও আমরা নিজস্ব যে পথ চলার ধারাটা সেটা ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, তা আমি আশা করব যে পার্লামেন্ট এইবার গঠিত হয়েছে, এই পার্লামেন্ট আমাদেরকে আগামী দিনে একটা স্থিতিশীল গভর্নমেন্ট উপহার দিতে পারবে। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। কর্নেল জাকারিয়া, আপনার কাছে যাব যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, যে এই যে আমরা বলছি সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে সরকারি দলের যেমন ভূমিকা আছে, বিরোধী দলেরও ভূমিকা আছে, যেই জাতীয় সংকটের কথা আমরা আলাপ করছি, এই জায়গায় বিরোধী দলের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? জি, আই এম সরি দ্যাট আই ওয়াজ এ লিটল বিট এক্সাইটেড। রিজনও আছে অনেক, সেটা হচ্ছে আমি যেভাবে দেখছি যে আমাদের যে একটা সমূহ বিপদ ধেয়ে আসছে। আমি প্রথমেই বলেছি, আপনি যদি চিন্তা করেন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ যদি আরো 1 মাস কন্টিনিউ করে, তাহলে আপনি বুঝতে পারছেন যে আমাদের রেমিটেন্সের কি অবস্থা হবে। আমাদের মধ্যপ্রাচ্যে যে লক্ষ লক্ষ মানুষ যারা ওখানে রয়েছে রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে তো চলে আসতে হবে। তার বা একটা ভালো একটা পার্সেন্টেজ তো ওখান থেকে জব হারাবে। অলরেডি অনেকে জব পাচ্ছেন, অনেকে ওখানে খুব করুণ অবস্থা আছে। তারপরে রেমিটেন্স আসবে না, তাহলে জ্বালানি তেলের এই অবস্থা সংকট তৈরি হবে, পেট্রোল পাম্প গুলো বন্ধ হবে। তারপরে এটা তো চেইন রিয়াকশন হবে, শুধু যে তেল পাচ্ছে না, কিছু মোটরসাইকেল, কিছু গাড়ি চলছে, তা তো না। এটার সাথে তো আমাদের যে কমোডিটিস, তারপরে প্রোডাকশন, তারপরে অন্যান্য এক্সপোর্ট, তারপরে আমাদের নিজের কনজাম্পশনের যা প্রোডাকশন, যেগুলো সবকিছুর সাথেই সম্পৃক্ত। কিন্তু রাজনৈতিক দলের ভূমিকাটা কি এই সংকটে? হ্যাঁ, আমি আসছি, সবটার সাথে এটা কিন্তু একটা চেইন রিয়াকশন হবে। তো সেইটাকে মোকাবেলা করার জন্য বিরোধী দল এবং সরকারি দল মিলে এখন তাদের ঐক্যমত্যে আসা এবং সেটার জন্য তারা কন্টিনজেন্সি তৈরি করা এবং সবাইকে সাথে নিয়ে সেটা মোকাবেলা করার প্রয়োজনটা ছিল, এটা জাতীয় আশা ছিল। কিন্তু আমরা দেখি কি, যে একটা গণভোট হয়েছে যেখানে 70% রায় দিয়েছে মানুষ, 4 কোটি মানুষ যেখানে রায় দিয়েছে, সেটা এখন বাতিল করার অবস্থায় চলে গেছে। গণভোট অন্তত গণভোট বাতিল হচ্ছে। আপনার যেখানে যে প্রাইম যে কতগুলো কনস ছিল, আপনি দেখেন যে জাকারিয়া হোসেন, আমি আরেকবার একটু আপনার কাছে আসছি। কর্নেল জাকারিয়া, আমার প্রশ্নটা ছিল এই গণভোট সংস্কার, যে না বিরোধী দলের শুধু ভূমিকা না, আমি বলছি যে সংস্কার, গণভোট, তারপরে সংশোধনী, এই বিষয়গুলো তো থাকবে, কিন্তু যেই ক্রাইসিসের কথা আপনি বলছেন, আপনি নিজেও উদ্বেগ উৎকণ্ঠার কথা বললেন জ্বালানি নিয়ে এবং হামের ব্যাপারটি যদি আমরা বলি, সেই সব জায়গাতে সরকারি দল, বিরোধী দল, তাদের আলোচনা বা সংসদে সেই বিষয়গুলো আলোচনা নেই কেন, বা সেই আলোচনাগুলো করা কতটা জরুরি বলে আপনি মনে করেন? না, সেটা তো আমি তো সেইটাই বলছি। আজকে যদি জুলাই চার্টার নিয়ে এত আলোচনা না হতো, রাইট, এইটার ইমপ্লিমেন্টেশনের যদি একটা বাধা না আসতো সরকারি দলের পক্ষ থেকে, তাহলে তো আর এই চ্যাপ্টার নিয়ে আলোচনা হতো না। তখন ডেফিনেটলি সংসদে আপনার এই বৈশ্বিক যে সমস্যাগুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা হতো। এখন আপনি আগে কোন সমস্যা দেখবেন? আগে তো দেখবেন আপনি খেয়ে পড়ে থাকতে পারছেন না, তার না কাপড় চোপড়, আগে বিলাসিতা দেখবেন। আগে তো দেখবেন যে আপনার যাতে লাইভলিহুড
আপনার এনশিওর কিনা। লাইভলিহুড যদি এনশিওর হয় তখন তারপরে আপনি বিলাসিতায় যাবেন। এখন অবস্থাটা তার দাঁড়িয়ে, যখনই জুলাই চার্টারটা একটা হুমকির মুখে, একটা শঙ্কার মধ্যে পড়ে গিয়েছে, তখন তো বিরোধী দলের লোকজনের আর অন্যান্য সমস্যা নিয়ে তার আলোচনার প্রশ্ন ওঠে না, তখন তো তারা এটার একটা সমাধান চাইবে, এটাই স্বাভাবিক। এবং আপনি দেখেন আজকে সারা বাংলাদেশে কিন্তু একটা পারসেপশন তৈরি হয়েছে মানুষের মধ্যে যে জুলাই চার্টার এইটা হয়তো নাও থাকতে পারে, আমাদের রিফর্ম নাও হতে পারে, আমাদের যে চাওয়া পাওয়া জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন নাও হতে পারে। জি জি জি, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আমরা সময়ের স্বল্পতার জন্য বেশি আলোচনা করতে পারবো না এই বিষয়টা, আমাকে একটা বিরতিতেও যেতে হবে। আপনার বক্তব্য একেবারে স্পষ্ট, একটি পারসেপশনের কথাও বলেছেন, কিন্তু আমাদেরকে মনে হচ্ছে মানে সরকারি দল থেকে যেটি বলা হচ্ছে যে এই পারসেপশনটাও কি টু আর্লি কিনা, অন্তত বাস্তবায়নের দিকে যখন যাচ্ছে। যেমন আজকেই গুমের যে ব্যাপারটি ছিল, যেটি নিয়ে বিভ্রান্তি ছিল এবং অনেকেই বলছিল যে এটি হয়তো হবে না, সেটি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তার সাথে কিন্তু যুক্ত করা হয়েছে, গুমের ব্যাপারটিও মানবাধিকারের সাথে যুক্ত করা হয়েছে। সুতরাং পর্যায়ক্রমে হয়তো এই ব্যাপারগুলো আসবে, যেটি ডক্টর মতিনুর রহমান বলছিলেন যে প্রক্রিয়াগত হয়তো কোনো দ্বিমত থাকতে পারে, কিন্তু লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো খুব ব্যত্যয় ঘটবে না। আমরা একটা বিরতি, আমিন ভাই, আমরা ওইটাই আশা করি। জি জি, আমি একটা বিরতি নিয়ে এসে তারপরে এই আলোচনা করব। একটা বিরতি নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর এ কে মতিনুর রহমান, আপনার কাছে পর্যায়ে আলোচনায় আসব। সঠিকভাবে ভূমিকা পালন করছে কতটা রাজনৈতিক দল হিসেবে বিরোধী দল এবং সরকারি দল? ধন্যবাদ আপনাকে আবারও। আমি দেখুন, ট্রায়াল এবং এররের মধ্যে দিয়ে কিন্তু আমাদের যাত্রা শুরু হয়। তো বিগত 17 বছর যেহেতু আমাদের গণতান্ত্রিক চর্চার নাই বললেই, মানে কিছু ছিল না বললেই চলে, পার্লামেন্ট আসলে একটা দলই ছিল। তো এখন যেহেতু বাংলাদেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পার্লামেন্টটি গঠিত হয়েছে, এটা একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট, এবং আমি মনে করি শক্তিশালী বিরোধী দল মানে হচ্ছে সরকার আরও বেশি গঠনমূলক কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে সহযোগিতা করা। প্রশ্ন হচ্ছে, যেটা জাকারিয়া সাহেব আবারও বলেছেন, সেটা হচ্ছে গণভোট বাতিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গণভোট বাতিল এই কথাটা খুব বেশি প্রাসঙ্গিক নয়। এই কারণে উনি বলছেন যে পাবলিকের ভিতরে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে, একটা বিশেষ মহলের ভিতরে পারসেপশন তৈরি হয়েছে, যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনের আগেও দেখেছি। আমরা নির্বাচনের আগেও অনেক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ন্যারেটিভ তৈরি করতে দেখেছি, এখনও দেখছি, এবং এটি হয়তো ভবিষ্যতেও দেখব। সুতরাং সেটি কখনোই 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে না। এবং এই 18 কোটি মানুষকে যদি রিপ্রেজেন্ট করতো, তাহলে ত্রয়োদশ জাতীয় ইলেকশনের রেজাল্টটা তো বিপরীতমুখী হতে পারতো, সেটা হয় নাই। সুতরাং এটি আমি মনে করি, আমি এটার সাথে একমত না। দ্বিতীয়ত কথা হচ্ছে গণভোট বাতিল, আমি মনে করি না যে গণভোট বাতিল হচ্ছে। গণভোট অক্ষরে অক্ষরে এটি কার্যকর হবে, এবং আমি এটা বিশ্বাস করি, এটা সরকারি দল তারা এটা করবেন, এবং যেটা তারা নিজেরাও ডিক্লেয়ার দিয়েছেন পার্লামেন্টে। আমার প্রশ্নটা অন্য জায়গায়, সেটি হচ্ছে যে এর পাশাপাশি আপনি যখন গণভোট জুলাই সনদ এগুলো যখন আপনি সোচ্চার হবেন, পাশাপাশি নাগরিক হিসেবে আমি কিন্তু চাইব সরকারি দল এবং বিরোধী দল উভয়ই, বিশেষ করে বিরোধী দলের পক্ষ থেকে, যে বিরোধী দল যখন বিরোধী শিবিরে বসে তখন কিন্তু তারাই সবচেয়ে বেশি জনগণের জন্য সোচ্চার হয়, বিশেষ করে জনগণের দৈনন্দিন জীবনের যে চাহিদা, আকাঙ্ক্ষা, প্রয়োজনীয়তা এবং জাতীয় এবং বৈশ্বিক সংকট নিয়ে। আমি এটির কোনো লক্ষণ বিরোধী দল থেকে আমি দেখি নাই, পার্লামেন্টে দেখি নাই। আমি একটা জায়গায় ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে গণভোট এবং সংবিধান সংস্কার এবং জুলাই সনদ। আমার কথা হচ্ছে সেটি আপনি অবশ্যই বলবেন, আমি সেটিকে প্রথমে প্রায়োরিটি দিয়ে, পাশাপাশি আপনি যদি অপোজিশন হিসেবে আপনি জনগণের জন্য আপনার ভয়েসটা রেইজ করেন, তাহলে সরকারও কিন্তু এই জিনিসগুলো আরও বেশি সচেতন। যদিও আমি দেখছি যে সরকার যতটা এই জিনিসগুলো অ্যাড্রেস করার ক্ষেত্রে আপনার সক্রিয়, বিশেষ করে এই যে একটা ন্যাশনাল ক্রাইসিসে পরিণত হয়েছে, অনেকগুলো শিশু মৃত্যুবরণ করেছে দুর্ভাগ্যজনকভাবে, এবং সেটি অ্যাড্রেস করছে গভর্নমেন্ট। এবং পাশাপাশি আপনি দেখবেন যে সরকার নির্বাচনী ইশতেহারে যে জিনিসগুলো তারা অ্যাড্রেস করেছিল, বিশেষ করে আপনার এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, 10,000 টাকা ঋণ মকুব,
এবং এই যে ইয়াং জেনারেশন যারা তাদের 3 লক্ষ থেকে 10 লক্ষ টাকায় এই যে জামানতবিহীন বিদেশি উচ্চশিক্ষা, অর্থাৎ এটা 2 মাস বা তার বেশি হয়তো কিছু সময় হয়নি এখনও। এর মধ্যে অনেকগুলো ইনিশিয়েটিভ গভর্নমেন্ট নিয়েছে, এগুলো সব কিছু পাইলট সার্ভে হিসেবে আমার ধারণা, এবং ইভেন খাল খনন। তো সুতরাং আমার মনে হয় যে ইট ইজ টু আর্লি টু মেক মানে ক্রিটিসাইজ এগেন গভর্নমেন্টস। তো আমরা একটু সময় দিই। আরেকটি হচ্ছে যে আমরা সবসময়, আমি আগেও বলেছি আমার প্রথম দফাতে, সেটি হচ্ছে প্রেস এবং মিডিয়ার কাজ হচ্ছে গভর্নমেন্টের যে সমালোচনার জায়গাগুলো তুলে ধরা, গঠনমূলক সমালোচনা। না, আমি গঠনমূলক কথাও বলি না, কারণ এটার ডেফিনেশন আসলে কীভাবে আপনি নির্ধারণ করে আমি জানি না, বাট আমি সমালোচনা মনে করি। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিই, আপনি ফ্যামিলি কার্ড দিয়েছেন, এই ফ্যামিলি কার্ডটা প্রকৃত অর্থে যারা ডিজার্ভ করে তারা পাচ্ছে, তারা যদি পায় তার কোনো বক্তব্য না, আর যদি তারা না পায় ডেফিনেটলি আমি এটির সমালোচনা করতে হবে, এটাকে আমি বলছি সমালোচনার জায়গা। কিন্তু ফ্যামিলি কার্ড আপনি দেওয়াকে কেন্দ্র করে যদি মনে করেন যে এটি গভর্নমেন্ট ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে, যেটা নির্বাচনে আমরা দেখেছি যে কমেন্ট করতে দেখেছি রাগ তোর ফ্যামিলি কার্ড, এটা অপোজিশনের বর্তমান যে লিডার উনি নিজেই বলেছেন। তো সুতরাং এটা তো গভর্নমেন্ট তার নির্বাচনী স্তরে দিয়েছে, জনগণ জানে যে উনি কী কী করবেন, যে এই উদ্যোগ গভর্নমেন্ট নেবেনি। কোশ্চেন হচ্ছে যদি এরকম হয় এই ফ্যামিলি কার্ডটা দেখা গেলো যে দলীয় লোকগুলো সব পেয়েছে, ডেফিনেটলি আপনি সমালোচনা করবেন, আমি নিজে সমালোচনা করতে চাই। কিন্তু সেটি না করে যদি আপনি আমরা সমালোচনার জায়গাতে যদি চরিত্রহনন করতে চাই, তাহলে সেটা খুব দুঃখজনক। এবং এই সংস্কৃতি থেকে আপনাকে বের হতে হবে। তো আমরা 17 বছরের যে জুলুম নির্যাতন এবং গণ অভ্যুত্থানের যে শহীদ যারা বা পঙ্গুত্ব যারা বরণ করেছেন, আপনি দেখেছেন কয়েকদিন আগে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তারা কিন্তু পার্লামেন্টে গিয়েছেন, এবং পার্লামেন্টে যাওয়ার পরে যারা এই যে এখন এনসিপি যারা বৈষম্য বিরোধী আন্দোলন, তাদেরকে তারা নিজেরাই তিরস্কার করেছেন। কেন? যে আপনারা 17 মাস তো আমাদের কোনো খোঁজখবর নেন নাই। তো সুতরাং এই যে বিষয়গুলো, এই যে আকাঙ্ক্ষার জায়গাগুলো, আপনি তো শুধুমাত্র সরকারি দলের এককভাবে দায়িত্ব না, আপনার অপোজিশনের দায়িত্ব। এবং বিশেষ করে আপনি দেখবেন, আমি সময় নেই, আপনি শেষ করতে হবে, সেই কারণে আমি মনে করি যে অপোজিশনের এই ইস্যুটার পাশাপাশি গুরুত্বপূর্ণ এবং জনসম্পৃক্ত ইস্যুগুলো সোচ্চার হওয়া উচিত পার্লামেন্টে। তাহলে আমার মনে হয় যে আরও বেশি প্রাণবন্ত হবে, জনগণ আসার জায়গা সেটি আরও বেশি নিশ্চিত হবে। অসংখ্য ধন্যবাদ জনাব ফকির শওকত, আপনার কাছে শুনবো, যদি কিছু যুক্ত করেন। শেষের দিকে আছি আমরা। বিরোধী দলের ভূমিকা, হ্যাঁ এটা ঠিকই যে তারা একটু বিশেষ ইস্যুর উপরে তারা ঘুরপাক খাচ্ছে আর কি, সেটা হচ্ছে জুলাই সনদ বা গণভোট। এখন এটা বলতে দ্বিধা নেই যে গণভোট বলতে যে বিষয়টা বোঝায় বা সংবিধান সভা এই ধরনের যে সমস্ত শব্দগুলো আমাদের কিছু বুদ্ধিজীবী সম্প্রদায় এনেছেন, এই বিষয় সম্পর্কে আমাদের দেশের সাধারণ মানুষ কখনোই এই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল না, তারা এই সম্পর্কে ভাবে না। তারা রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড দেখে, তাদেরকে ভোট দিয়ে তারা ক্ষমতা পাঠাতে চায়, এইটা হচ্ছে সাধারণভাবে। একজন আলী রিয়াজ আমেরিকার থেকে এসে একটি তার মস্তিষ্ক প্রসূত একটি জুলাই সনদ তৈরি করছে, সেটা কোনো কোনো রাজনৈতিক দলের চিন্তার বহিঃপ্রকাশ ঘটতে পারে। আমি মনে করি না যে এটা, যে লোকটা এত বছর ধরে এই বাংলাদেশের একটা মানুষকে কোনো সেবা শুশ্রূষা বা তাদের শিক্ষা দীক্ষা কোনো সাথেই জড়িত না, এরকম একটি লোককে আমেরিকা থেকে এনে অনেকগুলো টাকা খরচ করে তাকে দিয়ে জুলাই সনদ তৈরি করছে। এই জুলাই সনদের স্পিরিটটা আসলে এই জনগণের কাছে পৌঁছায়নি। যদি পৌঁছাতো তাহলে যারা এর পক্ষে সরাসরি ভোট করছে, মানে বিএনপি একটা ভোট করছে আর একটা পক্ষ ভোট করছে, তারা সরাসরি যে ভোট করছে সেই রায়টা কিন্তু ওই পক্ষে যায়নি। তাহলে শুধুমাত্র গণভোটের যে রায় সেইটাকে আমরা দেখতেছি, আবার জনগণ যে প্রায় ব্রুট মেজরিটি 2/3 মেজরিটি দিয়ে বিএনপি এবং তাদেরকে ক্ষমতায় বসালো, সেই রায়টাকে এখানে যেন মনে হচ্ছে সেটা জনগণের কোনো রায় না, এইভাবে সামনে যে আনা হচ্ছে, আসলে এই আনাটাই হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং দেশের মানুষের যে 71 সালের যে স্বাধীনতা, 72 সালের যে সংবিধানের যে ধারাবাহিকতা, এবং বলা হচ্ছে যে 54 বছর ধরে বাংলাদেশে কোনো ভালো নেতৃত্ব আসে নাই, কোনো সরকারি ভালো কোনো কাজ করে, এই যে এক ঢালা কথা বলে একটি বিশেষ রাজনৈতিক দল একটি মতকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে। এখনও পার্লামেন্টে বিরোধী দল শুধু সেইটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছে। জনগণের প্রকৃত ইস্যু নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা নেই, যে তারা আগামীতে ক্ষমতায় আসার জন্য কীভাবে ক্ষমতায় আসবে তার জন্য একটি অবস্থা তৈরি করার চেষ্টা করতেছে। এটা জনগণ তাদেরকে যেহেতু ম্যান্ডেট দেয়নি,
আমার মনে হয় যে জনগণের মূল চিন্তার কাছে তাদের ফিরে আসা উচিত। জনগণের সমস্যা নেই, তারা যদি কথা বলে নিশ্চয়ই জনগণ তাদেরকে আগামীতে ক্ষমতায় আনতে অসংখ্য পারে। ধন্যবাদ জাকারিয়া হোসেন। আমরা যাব ওনার কাছে খুবই সংক্ষেপে, আমাদের খুব সময় নেই, 2 মিনিটে আপনার কনক্লুডিং রিমার্কস শুনবো। জি, থ্যাংক ইউ। আসলে কোর ইস্যুটাকে বাদ দিয়ে যদি আপনি আশেপাশে যত ইস্যুই আপনি সলভ করেন না কেন, তাহলে কিন্তু আপনার জনসন্তুষ্টি আসবে না, অসন্তুষ্টি থেকে যাবে। শেখ হাসিনা কিন্তু তাই করেছিলেন। উনি যত উন্নয়ন করেছিলেন, পদ্মা বলেন, ফ্লাইওভার বলেন, যত কিছু মেগা মেগা প্রজেক্ট, কিন্তু কোর ইস্যু ছিল নির্বাচন ব্যবস্থাকে উনি ধ্বংস করেছিলেন। উনি পলিটিসাইজ করেছিলেন, জুলুম নির্যাতন দিয়ে দেশটাকে ভয়ঙ্কর একটা অন্ধকার যুগে নিয়ে গেছেন। এখনো কিন্তু আমরা দেখতে পাই তাই। আপনি দেখেন যে প্রশাসক দেওয়া হয়েছে, সব দলীয় লোকজনকে বসানো হয়েছে। তারপরে গভর্নর কাকে, ব্যাংকের গভর্নর কাকে বলা হয়েছে বলেন? এরকম ইতিহাসে আছে নাকি? বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন অন্য পেশাদার, যার কোনো ব্যাংকিং এর কোনো নাই, অভিজ্ঞতা নাই, তাকে আপনি বসিয়েছেন। তারপরে আপনি একজন মন্ত্রী বানিয়েছেন, মন্ত্রীকে 3টা মন্ত্রণালয় দিয়েছেন। এই যে লাস্ট ঈদের সময় যে এত অ্যাক্সিডেন্ট হলো, 300-র উপরে মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্টে, আর সে বলে না তেমন ভালো হয়েছে, এবার যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল, কোথাও কোনো অতিরিক্ত ভাড়া নেয়নি। মানে মানুষ দেখে এক, সে জাস্ট তার অপোজিট কথা বলেন। এসব আমরা কিসের লক্ষণ দেখতে পাই? আপনি দেখেন এই 2 দিন আগে সে একটা পোস্ট দিয়েছে, একটা পোস্ট শেয়ার করেছে, সেই পোস্টে রাত 2টার সময় একটা ভদ্র মহিলাকে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে। উপরের নির্দেশ। এই উপরের নির্দেশ কে দিচ্ছে? আপনি 2 মাসের মাথায় ফেসিবাদের কার্যক্রম শুরু করে দিলেন, পলিটিসাইজ শুরু করে দিলেন। আমরা তো এটা প্রত্যাশা করি না। কর্নেল জাকারিয়া হোসেন, কর্নেল জাকারিয়া হোসেন, কর্নেল জাকারিয়া হোসেন, একটি বিষয় আপনি বলবেন কিনা? আশা করি সরকার, আমি একটা সুনির্দিষ্ট প্রশ্ন করি। সরকার ভালো পথে দেশটাকে পরিচালনা করবে। জি, এটা আপনার প্রত্যাশা, কিন্তু আপনি যে বলছেন যে ঢালাও ভাবে যে গত 54 বছরে বা এই দেশে কোনো যোগ্য নেতৃত্ব তৈরি হয়নি, এই বিষয়টিকে একেবারে ঢালাও মন্তব্য হয়ে গেল না? না, যোগ্য নেতৃত্ব তো দীর্ঘস্থায়ী হয়নি। দীর্ঘস্থায়ী হয়নি, যোগ্য নেতৃত্ব এসেছে কিন্তু তারা দীর্ঘস্থায়ী হয়নি, এটাই বোধহয় আপনার বক্তব্য। তাকে আমরা তো হারাইছি, আধিপত্যবাদের বিরুদ্ধে যাওয়ার কারণে তাকে জীবন দিতে হয়েছে, এটা তো আমরা জানি। এবং সেই সময় উনি যে বহুদলীয় গণতন্ত্রে ফিরে নিয়ে আসছেন, দেশকে একটা কোনো আধিপত্যবাদের নির্ভরশীলতা থেকে বের করে নিয়ে আসছেন, সেটা তো তার ক্রেডিট, এবং আমরা স্বীকার করি। আমরা সেই বিএনপিকে দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আমরা হয়তো আগামীতে আরো এই বিষয়ে আলোচনা করতে পারবো, সময়ের স্বল্পতার জন্য আর এগিয়ে নিতে পারছি না। ডক্টর মতিনুর রহমান বোধহয় কিছু বলতে চাচ্ছেন, 30 সেকেন্ড শেষ করতে হবে। জি, দেখুন, এই যে একটা মহিলাকে সম্ভবত সওদা সুমি তাকে গ্রেপ্তার করেছে এবং সেটা তার জামিন পেয়েছে, জামিন দিয়েছে, এটাই হচ্ছে আইনের শাসন। উনি এটার পক্ষ নিয়েই কথা বলেছেন, সমালোচনা করেন নাই, কিন্তু উনি যে ন্যারেটিভটা তৈরি করেছেন সেটা উনি সমর্থন করেছেন প্রকারান্তরে। দেখুন, 17টা মাস যে সরকারটি ছিল অন্তর্বর্তীকালীন সরকার, একটা বিশেষ রাজনৈতিক দল এবং এনসিপি তাদের প্রভাব ছিল এখানে। এই প্রভাব বলয় থেকে যখন রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন ঘটলো, যখন এখান থেকে আস্তে আস্তে এই জিনিসগুলো পরিবর্তন হতে থাকলো, তখন এটা স্বাভাবিকভাবে তারা মেনে নিতে পারছে না, রাইট? এবং মেনে নিতে না পারার কারণ হচ্ছে তারা মনে প্রাণে ধারণা করেছিল যে এটা তারা সাস্টেইন করবে, রাষ্ট্র ক্ষমতায় তারা আসবে, কিন্তু জনগণ তাদের সমর্থন দেয় না। আমরা চাই যে আইন তার নিজস্ব গতিতে চলবে, সেটিই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং আমরা যে কথাটি বরাবরই বলি সেটি হচ্ছে মত পথের পার্থক্য থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে, জাতীয় ইস্যুতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং সকলে এক কাতারে মিলিত হবে। আমরাও সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।